অনিতার গলা কিন্তু অসম্ভব সুন্দর, এত সামান্য প্রিয় হয়েছে, কিন্তু বুঝলাম তো গানই। হ্যাঁ, কল্পনা কবিগুলি সম্পর্কে আলোচনা করছে। মালা রেডি থাকবে, মালা জয়তু শ্রীরামকৃষ্ণ। এদিকে আমার অন্তরের শ্রদ্ধা, ভালোবাসা জানাই। আমি যখন কলেজে পড়তাম, আমার একজন শিক্ষিকা ছিলেন। আমার খুব একজনের সাথে থাকে না, আমরা সেখানে খুব ভালো লেগেছি। তো ওনাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে আপনি আপনার রিটায়ারমেন্ট আপনি কী করবেন। ওনার সোজা সাতটা তাৎক্ষণিক উত্তর, কেন রবীন্দ্রনাথ। আমি অতটা গভীর ভাবনা নিয়ে তখন কিছু ভাবিনি, কিন্তু আজকে আমি একজন বয়সের এমন একটা প্রান্তে এসে গেছি, তখন আমার রবীন্দ্রনাথের কথাটাই মনে হয়। তাই এত সম্ভার উনি রেখে গেছেন। প্রতিদিনের রবীন্দ্রনাথকে আমরা বিশেষভাবে বিশেষ দিনে আমরা আমার একটা জিনিস পাশাপাশি খুব ভালো লাগছে, আমরা পাঠচক্রে সবাই মিলে একটা নিজেদের শ্রদ্ধা ভালোবাসা আমরা জানাচ্ছি। আর এইটা যেটা ব্যাপার, সেটা রবীন্দ্রনাথই লিখেছিলেন, যেটা আমি এখন ভাবি যে ওনার এত সম্ভার, যে তাই নিয়ে আজ দিনের শেষে একা চলি কার উদ্দেশ্যে, নয়ন জলের সামনে দাঁড়ায় তারে সাজায় তারই ধনে। রবীন্দ্রনাথের কথাগুলো তার জীবন দেবতাকে নিয়ে তিনি লিখেছিলেন, কিন্তু আমরা এত ক্ষুদ্র, আমরা তাকেই সেই জিনিসটা নিয়ে আমরা ভাবি এখন, যে তাকে আমরা তার ধন দিয়ে সাজাই। ওনার তো বিভিন্ন দিক, কোনটা ছেড়ে কোনটা ভাবনা, এর বিশাল ব্যাপার। তো উনি এই মুহূর্তে উনি তো বিশ্বকবি হিসেবে একটা বিরাট পরিচিতি। তো ওনারই একটা জীবন স্মৃতি থেকে আমি একটা পড়ছি, কি করে কবির কবিতা, এটা হয়তো অনেকেরই জানা বা পড়া, আমার খুব ভালো লাগলো, তাই আমি এটা দিয়ে দিচ্ছি। কবিতা রচনারম্ভ নাম দিচ্ছে। আমার বয়স তখন 7-8 বছরের বেশি হইতে না। আমার ভাগিনেও শ্রীযুক্ত জ্যোতিপ্রকাশ আমার চেয়ে বয়সে একটু বড়। তিনি তখন ইংরেজি সাহিত্যে প্রবেশ করিয়া খুব উৎসাহের সঙ্গে হেমলেটের শব্দ উঠে আওড়াইতেছেন। আমার মতো শিশুকে কবিতা লেখাইবার জন্য তাহার হঠাৎ কেন যে এত উৎসাহ হইল তাহা আমি বলিতে পারি না। একদিন দুপুরবেলা আমার ঘরে ডাকিয়া বলিলেন, তোমাকে পদ্য লিখিতে হইবে বলিয়া বয়ার ছন্দে 14 অক্ষর যোগাযোগের ভিত্তি পদ্ধতি আমাকে বুঝাইয়া দিলেন। পদ্য জিনিসটিকে এ পর্যন্ত কেবল ছাপার বহিতে দেখিয়াছি। কাটাকুটি নাই, ভাবা চিন্তা নাই, কোনো খানে মত জনচিত দুর্বলতার কোনো চিহ্ন দেখা যায় না। এই পদ্য যে নিজে চেষ্টা করিয়া লেখা যাইতে পারে, এ কথা কল্পনা করিতেও সাহস হইল না। একদিন আমাদের বাড়িতে চোর ধরা পড়িয়াছিল। অত্যন্ত ভয়ে 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 অথচ নিরতিশয় কৌতূহলের সঙ্গে তাহাকে দেখিতে গেলাম। দেখিলাম নিতান্তই সে সাধারণ মানুষের মতো। এমন অবস্থায় দরওয়ান যখন তাহাকে মারিতে শুরু করিল, আমার মনে অত্যন্ত ব্যথা লাগিল। পদ্য সম্বন্ধ আমার সেই দশা দিল। গোটা কয়েক শব্দ নিজের হাতে জোড়া তারা দিতেই যখন তারা পড়ার হয়ে উঠিল, তখন পদ্য রচনা মহিমা সম্বন্ধে মোহ আর টিকিল না। এখন দেখিতেছি পদ্য বেচারার উপরে মার সয় না। অনেক সময় দয়াও হয়, কিন্তু মারও ঠেকানো যায় না, হাত নিষ্পিস করে। চোরের পিঠেও এত লোকের এত বাড়ি পড়ে যায়। ভয় ভয় যখন একবার ভাঙিল, তখন আর ঠেকাইয়া রাখিবে। কোনো একটি কর্মচারীর কৃপায় একদিন একখানি নীল কাগজের খাতা জোগাড় করিলাম। তাহাতে সহজে পেন্সিল দিয়া কতগুলা অসমান লাইন কাটিয়া বড় বড় কাঁচা অক্ষরে পদ্য লিখিতে শুরু করিলাম। হরিণ শিশুর নতুন সিং বাহির দুরার সময়
সে যেমন যেখানে সেখানে গুতা মারিয়া বেড়ায়, নতুন কাব্যগ্রন্থ লইয়া আমিও সেই রকম উৎপাদ আরম্ভ করিলাম। বিশেষত আমার দাদা আমার এই সকল রচনায় গর্ব অনুভব করিয়া শ্রোতা সংগ্রহের উৎসাহে সংসারকে একেবারে অতিষ্ঠ করিয়া তুলিলেন। মনে আছে একদিন একতলায় আমাদের জমিদারি কাছারির আমলাদের কাছে পবিত্র ঘোষণা করিয়া আমরা দুই ভাই বাহির হইয়া আসিতেছি। এমন সময় তখনকার ন্যাশনাল পেপার গ্রন্থের এডিটর শ্রীযুক্ত নবগোপাল মিত্র সবেমাত্র আমাদের বাড়িতে পদার্পণ করিয়াছেন। তৎক্ষণাৎ দাদা তাকে গ্রেপ্তার করিয়া বললেন, নবগোপাল বাবু, রবি একটা কবিতা লিখিয়াছে, শুনুন না। শোনাইতে বিলম্ব হইল না। কাব্য গ্রন্থাবলীর বোঝা তখন ভারী পায় না। তখন লেখক, মুদ্রাকর, প্রকাশক একে তিনে এক হইয়াছিলাম। কেবল বিজ্ঞাপন দিবার কাজে আমার দাদা আমার সহযোগী ছিলেন। পদ্মের উপরে একটা কবিতা লিখিয়াছিলাম, সেটা দেউড়ির সামনে দাঁড়াইয়া উচ্চারিত উচ্চ কণ্ঠে নবগোপাল বাবুকে শুনাইয়া দিলাম। তিনি একটু হাসিয়া বলিলেন, বেশ হইয়াছে, কিন্তু ওই বিয়ের শব্দটার মানে কি? বিয়ের এবং ভ্রমণ এই দুটোই 3 অক্ষরের কথা। ভ্রমণ শব্দটা ব্যবহার করিলে ছন্দের কোনো অনিষ্ট হইত না। ওই দুরহ কথাটা কোথাও একটু সংগ্রহ করিয়াছিলাম, মনে নাই। সমস্ত কবিতাটার মধ্যে ওই শব্দটার উপরেই আমার আশা ভরসা সবচেয়ে বেশি ছিল। দপ্তরখানায় আমরা মহলে নিশ্চয়ই ওই কথাটাতে বিশেষ ফল পাইয়াছিলাম, কিন্তু নবগোপাল বাবুকে ইহাতে লেশমাত্র দুর্বল করিতে পারিলাম না। এমনকি তিনি হাসিয়া উঠিলেন। আমার দৃঢ় বিশ্বাস হইল নবগোপাল বাবু চমৎকার লোক নয়। তাহাকে আর কখনো কবিতা শুনাইতে জানিলেন। তাহার পরে আমার বয়স অনেক হইয়াছে, কিন্তু কে যে সমজদার কে নয় তাহা পরীক্ষা করিবার প্রণালী বিশেষ পরিবর্তন হইয়াছে বলিয়া মনে হয় না। যাই হোক, নবগোপাল বাবু হাসিলেন বলে, কিন্তু দিলীপ শব্দটা মধুপান মতো ভ্রমণের মতো সস্থানে অভিচরণ রহিয়া গেল। রাতের ছোটবেলার যে স্মৃতি সেটি পাঠ করে শোনালো। সত্যি আমরা দেখেছি যে জীবনের কোনো দিক রবীন্দ্রনাথ কিন্তু বাকি রাখেননি। তার মধ্যে এই হাস্যরসাত্মক ভাব রয়েছে, ব্যঙ্গ, হাসি যেমন তো আছে। তারপরে তো আমরা জানি একদম উপনিষদে ভিত্তিভূমি, ওরা সমস্ত কাজগুলি উপনিষদে হচ্ছে তার ভিত্তিভূমি। সেরকম গভীর গভীর অংশ আছে। কিন্তু এই যে ছোটবেলার ঘটনা কি সুন্দর করে ওর বড় হয়ে আমি লিখেছে, সত্যি আমাদের মন ছেড়ে যায়, এখনো যাবেন সর্বকালে। এখন আমি মালায় যাচ্ছি সঙ্গীত পরিবেশনের সঙ্গীত পরিবেশন করবার জন্য। তারপর কৃষ্ণা সঙ্গীত ও কিছু আলোচনা। রেডি থাকবেন? আমি চেষ্টা করছি। ঠাকুর রামকৃষ্ণদেব ভারত মানুষ আমার সরস্বতী প্রণাম জানিয়ে আমরা চেষ্টা করছি। সাথে ভাই তোমার সাথে আমার বিশ্ব সাথে ভাই তোমার সাথে আমার
নয় ভুবনে নয় বিজনে নয় আমার আপন মনে নয় ভুবনে নয় বিজনে নয় আমার আপন মনে সমান দেখা আপন দেখিও সে ধারাপন আমার বিশ্ব সাথে যোগে দেখার সেখানে তোমার সাথে আমার সবার পানে ভাই বাবু পশালো সেইখানে আমার সবার পানে ভাই বাবু পশালো সেইখানে আমার গোপনে প্রেম রয় না ঘর আলো ছড়িয়ে গোপনে প্রেম রয় না ঘরে আলোর মতো ছড়িয়ে পড়ে সময় তুমি আনন্দ আনন্দ আমার বিশ্ব সাথে তোমার সাথে আমার বিশ্ব সাথে